মহান মুক্তিযুদ্ধের ৯ মাসে ভারত তাজউদ্দিন আহমদকে দিয়ে বাংলাদেশের সঙ্গে জনস্বার্থবিরোধী ৭টি চুক্তি করিয়ে নিয়েছিল। দেশ বিক্রির ওই ৭টি চুক্তি বলবৎ থাকার পরও ১৯৭২ সালে শেখ মুজিবুর রহমান ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে ঢাকায় নিয়ে আসেন। এমনকি ভারতের সঙ্গে ২৫ বছর মেয়াদী আরও একটি চুক্তি করা হয়। রাজনৈতিক বিশ্লেষকরা তখন বলেছিলেন, ভারত চিরস্থায়ীভাবে বাংলাদেশকে তার দাসত্বে রাখার জন্য এসব চুক্তি করে। তাজউদ্দিনের মাধ্যমে করা ভারতের সেই ৭ গোপন চুক্তির বিষয়গুলো ১৯৭২ সালের ২২ সেপ্টেম্বর মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর হককথা পত্রিকায় প্রকাশিত হয়। এর জেরে মাওলানা ভাসানীকে গ্রেফতারের উদ্যোগ নেওয়া হয়। এমনকি তাকে হত্যার ষড়যন্ত্রও করা হয়। শেষ পর্যন্ত পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়। গ্রেফতার করা হয় হককথার সম্পাদক সৈয়দ ইরফানুল বারীকে। ঘুরিয়ে দেওয়া হয় হককথার ছাপাখানা, যা নিয়ে তখন কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। তাজউদ্দিন আহমদ ১৯৭১ সালে মুজিবনগর সরকারের অস্থায়ী প্রধানমন্ত্রী ও পরে দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭৪ সাল পর্যন্ত অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি যখন অস্থায়ী প্রধানমন্ত্রী ছিলেন, মুক্তিযুদ্ধের ৯ মাসে ভারতে আশ্রয় নেওয়া মুজিবনগর সরকারকে দিয়ে ভারত চুক্তিগুলো করিয়ে নেয়। চুক্তিগুলোর বিষয়গুলো নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা থাকলেও মাওলানা ভাসানীর হককথা পত্রিকা প্রকাশের পর সে সময় দেশের মানুষ ভারতের কাছে দাসত্ব দেওয়ার বিষয়ে কিছুটা ধারণা পায়। সেই ৭টি চুক্তি বাতিলের ব্যাপারে কোনো উদ্যোগ না নিয়ে ভারতের সঙ্গে ২৫ বছর মেয়াদী চুক্তির বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা তখন বলেছিলেন, ভারত আজীবন বাংলাদেশকে তার দাসত্বে রাখতেই এসব চুক্তি করে। এদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের যেসব চুক্তি এখনও গোপন রয়েছে, সেগুলো প্রকাশের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, চুক্তিগুলো সম্পর্কে জানার অধিকার দেশের মানুষের রয়েছে। তাই এগুলো জনসম্মুখে প্রকাশ করা উচিত, যাতে সাধারণ মানুষ তা জানতে পারে। এদিকে তাজউদ্দিন আহমদের সঙ্গে করা ভারতের চুক্তিগুলোর মধ্যে রক্ষীবাহিনী গঠন, ভারত ছাড়া অন্য কোনো দেশের কাছ থেকে অস্ত্র কেনায় নিষেধাজ্ঞা, বাংলাদেশের বহির্বাণিজ্য ভারতের নিয়ন্ত্রণে রাখা, বাংলাদেশের বার্ষিক ও পঞ্চবার্ষিক পরিকল্পনা ভারতকে দিয়ে অনুমোদন করিয়ে নেওয়া ও বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারতের পররাষ্ট্রনীতির অনুবর্তী রাখার বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল বলে হককথায় প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়। তাজউদ্দিন আহমদ লন্ডন, নিউ ইয়র্ক ভায়া কলকাতা সফরকে তাৎপর্যহীন বলে বর্ণনা করে প্রতিবেদনে বলা হয়, ঢাকা বিমানবন্দর ছেড়ে কলকাতার দমদম বিমানবন্দরে পা রেখেই তাৎপর্যপূর্ণ কিছু কথা বলেন তিনি। মাওলানা ভাসানীর হককথা পত্রিকায় এ তথ্য উল্লেখ করে তাজউদ্দিন আহমদ সম্পর্কে বলা হয়, তার প্রধানমন্ত্রিত্বের আমলে ভারত বাংলাদেশকে সুবিধামতো বাগে পেয়ে গোপন ৭খানি চুক্তি গোপনে স্বাক্ষর করিয়ে নিয়েছিল। সেগুলোর পীড়ন ও দংশনে বাংলাদেশের আপামর জনসাধারণ অতিষ্ঠ হয়ে ওঠে। এতে তাজউদ্দিনরাও মুসিবতে পড়েন। ভারতকে আশ্বাস দিয়ে তাজউদ্দিন কলকাতায় বলেছেন, কতিপয় ঠগের কার্যকলাপে বাংলাদেশকে ভুল বোঝা ভারতীয় প্রভুদের উচিত হবে না। বাংলাদেশকে বিভিন্নভাবে ১০০ বছরের জন্য ভারতের কাছে বন্ধক রেখে তাজউদ্দিনের মন্ত্রিসভা মহাপুরুষের কাজ করেছে এবং এ বন্ধকি শৃঙ্খলের প্রতিবাদে যারা মুখর হয়েছে, তারা তাজউদ্দিনের চোখে ঠগ, জুয়াচোর ইত্যাদি। অন্তর্যামী নির্বেশ সব ঘটনা দেখে না হেসে পারবেন না। এতে বলা হয়, এখন জানা যাচ্ছে ভারত বাংলাদেশকে মোট ৮খানি অধীনতামূলক সম্পর্কের চুক্তিতে আবদ্ধ করেছে। মুক্তিযুদ্ধের ৯ মাস ভারত যে সাহায্য দিয়েছে, তার প্রতিটি সাহায্য পরে পরিশোধ করে দেওয়ার শর্তে দিয়েছে লিখিত চুক্তি অনুযায়ী। এসব চুক্তির শর্ত এত হীন এবং লজ্জাকর যে তাজউদ্দিন সরকার ও বর্তমান সরকার জনগণের ভয়ে তা প্রকাশ করছে না। সরকারটি ভারতে থাকাকালে যে ৭খানা চুক্তি হয়েছে, তার ভদ্র শর্তগুলো পর্যবেক্ষকদের কাছে একটি সামরিক ও অধীনতামূলক মিত্রতা চুক্তির নামান্তর বলে প্রতীয়মান হয়েছে। এ থেকে ধারণা করা সম্ভব যে পূর্ববর্তী ৭টি চুক্তি কতটা জঘন্য ছিল। এতে আরও বলা হয়, সরকারের সর্বস্তরে অন্তর্দ্বন্দ্ব ও গুতোগুতি শুরু হওয়ায় গোপন চুক্তিগুলোর কিছু কিছু তথ্য প্রকাশ হয়ে পড়েছে। যতদূর জানা গেছে, এসব চুক্তিতে ভারত কতকগুলো ব্যাপারে বাংলাদেশকে নিজের ইচ্ছামতো পরিচালনার কর্তৃত্ব লিখিয়ে নিয়েছে।
কি আছে সেই 7টি চুক্তিতে? চলুন দেখে আসা যাক। 1. বাংলাদেশে ভারত তার ইচ্ছামতো পছন্দসী লোক দিয়ে পছন্দসী নেতৃত্ব পাঠিয়ে একটি সামরিক বাহিনী গঠন করবে, যারা আন্তর্জাতিক ক্ষেত্রে আধাসামরিক বলে পরিচিত হবে। কিন্তু এদের গুরুত্ব এবং সংখ্যার দিক থেকে বাংলাদেশের মূল সামরিক বাহিনী থেকে বড় ও তাৎপর্যপূর্ণ রাখা হবে। ধারণা করা হচ্ছে এই বাহিনীটি হচ্ছে রক্ষী বাহিনী। ভারতীয় সেনাদের পোশাক, ভারতীয় সেনানিমণ্ডলীর নেতৃত্ব ও ভারতের অভিরুচি অনুযায়ী বিশেষ শ্রেণীর লোককে শতকরা ৮০ জন এবং বিশেষবাদ এর সমর্থক ২০ জন করে নিয়ে এই বাহিনী গড়ে তোলা হচ্ছে। অস্ত্র, গাড়ি, পোশাক, সুযোগ সুবিধার দিক দিয়ে এই বাহিনীটি মূল বাহিনীকে ছাড়িয়ে গেছে। এ বাহিনীটি ব্যবহার করা হবে রাজনৈতিক উদ্দেশ্যে। ভারত বিরোধী কোনো সরকার ঢাকার ক্ষমতায় বসলেও বাহিনী দিয়ে তাকে উৎখাত করা হবে। বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধী রাজনীতি সমর্থকদের এই বাহিনী দিয়েই দমন করা হবে। এ বাহিনীর মধ্যে ভারতপ্রেমী বিশেষ শ্রেণীর লোকরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় কোনোদিন এদের ভারতের বিরুদ্ধে লাগানো যাবে না। এ দেশের জনগণ কোনোদিন বিপ্লবে অবতীর্ণ হলে রক্ষী বাহিনীর পোশাক পরে ভারতীয় সেনারা লাখে লাখে রক্ষী বাহিনী সেজে এ দেশের অভ্যন্তরে জনগণকে দমন করতে পারবে। 2. বাংলাদেশ ভারতের কাছ থেকে যে সামরিক সাহায্য নিয়েছে তা পরিশোধ করতে হবে বিভিন্নভাবে। যেমন ভারত ছাড়া অন্য কোনো দেশের কাছ থেকে বাংলাদেশ অস্ত্র কিনতে পারবে না। মাঝে মাঝে ঘোষণা করা হবে ভারত থেকে এত কোটি টাকার অস্ত্র কেনা হলো। এর দাম ভারতই ঠিক করে দেবে। সরবরাহ দেওয়া হবে অর্ধেক অস্ত্র। সরবরাহকৃত অস্ত্র ভারত ইচ্ছামতো নিজ দেশে নিয়ে যেতে পারবে। অর্থাৎ একই অস্ত্র বারবার দেখিয়ে ১৯৭১ এর পাওনা এবং ভারতের সম্পূর্ণ যুদ্ধ খরচ আদায় করা হবে। অভ্যন্তরীণ গোলযোগ দমনের অস্ত্র ছাড়া কোনো ভারী অস্ত্র সাঁজোয়া, গাড়ি বা ট্যাঙ্ক বাংলাদেশকে দেওয়া হবে না। 3. বাংলাদেশের বহির্বাণিজ্য ভারতের নিয়ন্ত্রণে থাকবে। ভারতের অনুমতি ছাড়া কোনো পণ্য বিদেশে রপ্তানি করা যাবে না। কোনো পণ্য কত দরে বাইরে রপ্তানি করতে হবে ভারত সেই দর বেঁধে দেবে। এসব পণ্য ভারত নিজে কিনতে চাইলে বাংলাদেশ আর কারো সঙ্গে সে পণ্য বিক্রির কথা আলোচনা করতে পারবে না। বাংলাদেশের আমদানি তালিকা ভারতের কাছ থেকে অনুমোদন করিয়ে নিতে হবে। বাংলাদেশে বিদেশি পণ্য আমদানির ব্যাপারে ভারত উদার থাকবে। যেসব পণ্য ভারতকেও আমদানি করতে হয় সেগুলো আমদানি করানো হবে বাংলাদেশকে দিয়ে। বাংলাদেশ তার বৈদেশিক মুদ্রার তহবিল ভেঙে বিদেশ থেকে যেসব সামগ্রী আমদানি করবে সেগুলো ভারত নিজে আমদানি করবে না। চোরাচালানের মাধ্যমে ভারত বাংলাদেশ থেকে সেই মালগুলো ভারতীয় টাকায় জোগাড় করবে। বিলাতের 7 ও রুক বেডর বেলায় এসব ঘটেছে। ভারত 7 ও ক্লক আমদানি করেনি। বাংলাদেশকে দিয়ে বিপুল পরিমাণে ১.৫ কোটি টাকার ব্লেড আমদানি করিয়েছে। এখন ভারত নিখরচায় সে ব্লেড নিয়ে গেছে। 4. বাংলাদেশের বার্ষিক ও পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো ভারতকে দিয়ে অনুমোদন করিয়ে নিতে হবে। বাংলাদেশ যেন স্বাবলম্বী না হতে পারে ভারত সেভাবে পরিকল্পনাগুলো কেটেছিঁড়ে ঠিক করবে। আইয়ুবী আমলে বাংলাদেশে পরিকল্পনায় অর্থ ব্যয় হয়েছে কিন্তু সবই অনুৎপাদনশীল খাতে। পশ্চিম পাকিস্তানের সব অর্থ ঢালা হয়েছে উৎপাদনশীল খাতে। ভারতও বাংলাদেশের উন্নয়নকে অনুৎপাদনশীল রেখে দিতে চায়। ইতোমধ্যে সরকার কর্তৃক ঘোষিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও বাজেটে একই অবস্থা দেখা গেছে। আগামী মহাপরিকল্পনা এখন ভারতের কাছে পাঠানোর জন্য প্রস্তুত হচ্ছে, তাতেও অনুৎপাদনশীল খাত প্রাধান্য পাবে। 5. বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারতের পররাষ্ট্রনীতির অনুবর্তী রাখতে হবে। অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রে ভারতের পরামর্শ গ্রহণ করতে হবে। 6. বাংলাদেশ ও ভারতের মধ্যকার চুক্তিগুলো বাংলাদেশ একতরফাভাবে অস্বীকার করতে পারবে না। তবে ভারত এ চুক্তিগুলোর কার্যকারিতা অস্বীকার না করলে বছরের পর বছর এ চুক্তিমালা বলবৎ থাকবে। 7. ডিসেম্বর যুদ্ধের অব্যবহিত পূর্বে স্বাক্ষরিত চুক্তিতে বলা হয়েছিল যে ভারতীয় সেনারা যে কোনো সংখ্যায় যে কোনো সময় বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে এবং বাধাদানকারী যে কোনো মহলকে নিশ্চিহ্ন করে দিতে পারবে।
ভারতীয় বাহিনীর এ ধরনের অভিযানের প্রতি বাংলাদেশ সরকার স্বীকৃতি দিচ্ছে। ভারত চুক্তিটি নাকচ না করলে বছরের পর বছর এ চুক্তি কার্যকর থাকবে। হককথার ওই প্রতিবেদনে আরও বলা হয়, মুক্তিযুদ্ধের ৯ মাসে ভারত মোটামুটি এ ধরনের চুক্তিগুলো সম্পাদন করে নিয়েছিল। স্বাক্ষর দিয়েছিলেন তাজউদ্দিন আহমদরা। বাংলাদেশকে বেকায়দা অবস্থায় পেয়ে এমনি ঠগ ও শর্তাপূর্ণ চুক্তিতে তাকে বাটা হয়েছিল। আজ এসব চুক্তি মরণফাঁদ ছিন্ন করার জন্য যারা সংগ্রাম শুরু করেছেন, প্রভুগৃহ পদার্পণ করে তাজউদ্দিন সাহেব তাদের ঠগ জুয়াচোর বলে অভিহিত করলেন। একেই বলে ভাগ্যের নির্মম পরিহাস। এতে বলা হয়, প্রভুর মন্তুষ্টির জন্য তাজউদ্দিন সাহেবরা যা খুশি তা বলে দেশের জনগণকে গালাগালি করতে পারেন, কিন্তু বাচালতা দিয়ে অপরাধ ঢাকা যায় না। বাংলাদেশকে ভারতের পদপ্রান্তে সমর্পণের দাসত্ব লিখিয়ে লোকদের জনতার দরবারে অচিরেই জবাবদিহি করতে হবে। এ চুক্তি বিষয়ে তৎকালীন বিশেষজ্ঞদের অভিমত। রাজনৈতিক বিশ্লেষক ড. মাহবুব উল্লাহ বলেন, এ দেশের একজন নাগরিক হিসাবে আমার অধিকার রয়েছে ১৯৭১ সাল থেকে এ পর্যন্ত ভারতের সঙ্গে যেসব চুক্তি সই হয়েছে সেগুলোর বিষয়ে জানার। এসব চুক্তি প্রকাশ করা হলে জাতীয় সত্তার কতটুকু লাভ বা ক্ষতি হয়েছে তা জানতে পারব এবং সেই অনুযায়ী নাগরিক হিসাবে আমার চাওয়ার কথা বলতে পারব। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ড. শাহাদুজ্জামান বলেন, এখনও প্রকাশিত হয়নি। ভারতের সঙ্গে এমন চুক্তি থাকলে তা সরকার নথিপত্র খুঁজে প্রকাশ করতে পারে। চুক্তির তথ্য জানার অধিকার জনগণের রয়েছে।